হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসএসসি B2 পেপারটি রয়েছে ভারতীয় শিল্পকলার ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সুলতানি যুগের স্থাপত্য শিল্পের যে বৈশিষ্ট্য, এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। এবং আলোচনার শেষে এর যে উত্তরটি তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত করবে, সেই উত্তরটিও আমি কিন্তু তোমাদের এই ভিডিও ক্লাসের মাধ্যমে প্রোভাইড করবো ভিডিওর শেষে। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে এই এসএসসি B2 পেপারটির যে সাজেশন, আমি এই সাজেশনটি এই আমার চ্যানেলে কিছুদিন আগে আপলোড করেছি এবং সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে তার যে উত্তর এবং ভিডিও লেকচার ক্লাস আমি একের পর এক আমার এই চ্যানেলে আপলোড করবো। তাই আমার চ্যানেলটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এবং তোমাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সেই এসএসসি B2 পেপারটির যে সাজেশনে প্রথমে 50 নম্বরের যে প্রশ্নটি লিখতে হবে যে তোমার দেখা একটি স্থাপত্য নিদর্শন বা একটি চারুকলা প্রদর্শন শিল্পের সম্পর্কে 1000 শব্দের প্রতিবেদন লেখো, 50 নম্বরের। তো সেক্ষেত্রে যে স্থাপত্য নিদর্শন হিসাবে যে তাজমহলটা তোমরা করতে পারো, সেই তাজমহলের উপরে ভিডিও লেকচার ক্লাস আমি ইতিপূর্বে দিয়েছি, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপরে যেটা 15 নম্বরের যে প্রশ্ন তোমাদের দুটি লিখতে হবে, 15 × 30, তার প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের সেটাই নিয়ে আলোচনা। প্রশ্নটি আমরা একবার দেখে নেব। দেখো, সুলতানি যুগের স্থাপত্য শিল্প 15 নম্বর। এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে তুর্ক আফগান যুগ। তুর্ক আফগান যুগ মানেই হচ্ছে সুলতানি যুগ। সেই যুগের ইন্দো সারাসেনিক শিল্পরীতি, সুলতানি যুগের যে স্থাপত্য শিল্প তাকে আমরা বলি ইন্দো সারাসেনিক শিল্পরীতি। ইন্দো সারাসেনিক শিল্পরীতির নাম উল্লেখ করে প্রশ্নটা আসতে পারে। এখন এই সুলতানি যুগের স্থাপত্য শিল্পকে কেন ইন্দো সারাসেনিক বলা হয় সেটা নিয়ে আমরা আলোচনায় আসবো পরে। এই শিল্পরীতির উল্লেখ সহ স্থাপত্য শিল্পটাকে ব্যাখ্যা করতে হবে। এখানে ভাস্কর্য শিল্পের কথা কিন্তু বলা হয়নি, কারণ ইসলামের অনুশাসনে ইসলামীয় রীতিতে ভাস্কর্য বা মূর্তি নির্মাণ বা ছবি, এটা কিন্তু চিত্রকলা, এগুলো নিষিদ্ধ ছিল। তাই সুলতানরা স্থাপত্য শিল্পের বা স্থাপত্য নির্মাণের দিকে তারা ঝুঁকেছিলেন। এই জন্য সুলতানি যুগের স্থাপত্যটাই আমাদেরকে পড়তে হয়। তো দেখো, এই প্রশ্ন অ্যান্সার করতে গেলে 15 নম্বরের মানে 750 ওয়ার্ডে তোমাদের লিখতে হবে। তা প্রথমে একটা ভূমিকা লিখতে হবে। তো ভূমিকাতে কি লিখবে? ভূমিকাতে এইভাবে তোমরা শুরু করবে যে দেখো, ভারতীয় যে শিল্পকলা, ভারতীয় শিল্পকলার সাথে যে ইসলামীয় যে শিল্পকলার কথা এখানে বলা হচ্ছে, এর কিন্তু একটা পার্থক্য আছে, একটা গুণগত পার্থক্য আছে। ভারতীয় শিল্পকলা আলাদা, আবার ইসলামীয় শিল্পকলা আলাদা। 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক যখন দিল্লিতে প্রথম মালিক পদে সিংহাসনে বসেন, সেই সময় থেকে ভারতে ইসলামের জয়যাত্রা শুরু হয়। এখন ইসলামের এই যে শাসন, সেই শাসনটা পরিচালিত হতো ইসলামীয় আইন অনুসারে। এখন ইসলামীয় আইনে ভাস্কর্য মানে মূর্তি নির্মাণ এবং চিত্রকলা নিষিদ্ধ ছিল। তাই স্বাভাবিকভাবে এগুলোর প্রতি কিন্তু সুলতানরা ঝোঁকেনি বা সুলতানরা এগুলোর পৃষ্ঠপোষকতা করেনি। তারা বিভিন্ন স্থাপত্যের দিকে কিন্তু তারা মনোনিবেশ করে, কারণ মসজিদ নির্মাণ করতে হবে নামাজ পড়ার জন্য। এবার একটা মসজিদ বা একটা স্থাপনা যখন করা হবে তখনই সেটা স্থাপত্য। স্থাপত্য আর ভাস্কর্যের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই যে স্থাপত্য মানে কোনো একটা বড় ধরনের স্থাপনা, কোনো মনুমেন্ট, স্মৃতিসৌধ, মসজিদ, রাজবাড়ি, প্রাসাদ, এটা হচ্ছে স্থাপত্য। আর ভাস্কর্য মানে ভাস্কর মানে মূর্তি বা কোনো রকম কোনো মনুমেন্ট তৈরি করা, সেটাকে আমরা বলতে পারি ভাস্কর। তাহলে ভাস্কর হলো মূর্তি, আর স্থাপত্য হচ্ছে কোনো বাড়ি বা বিল্ডিং বা কোনো ঘর বা স্মৃতিসৌধকে আমরা বলতে পারি। তা আমাদের মূল আলোচনা হচ্ছে এই স্থাপত্য শিল্পের উপরে। এখন যখন ইসলামের এই জয়যাত্রা ভারতবর্ষে শুরু হলো, তখন তারা তড়িঘড়ি করে ভারতবর্ষে তারা এসে এই ক্ষমতা লাভ করে। তাই তারা কিন্তু যখন ইউরোপ মানে এশিয়া থেকে যখন এই তুর্কিরা বা এই আরবের মুসলিমরা ভারতবর্ষে এসে ভারতে যখন এই ক্ষমতা বিস্তার করে বা শাসন ক্ষমতা দখল করে, তখন কিন্তু তারা যোদ্ধা হিসেবে আসে, তাদের সাথে কোনো কারিগর আসেনি। তা কারিগর যেহেতু আসেনি, তারা ভারতবর্ষে এসে তখন যারা মসজিদ বানানোর তাগিদ বা প্রয়োজন হলো, তখন কিন্তু তারা এখানকার যেসব মন্দির বা বিভিন্ন বৌদ্ধ মন্দির, যৌন উপাসনালয় এগুলো যে ছিল, সেগুলো কিছুটা দখল করে সেগুলোর উপরের অংশটা ভেঙে সেখানে একটা মসজিদের আকার দিয়ে সেটাকে কিন্তু মসজিদ হিসাবে তারা ব্যবহার করতে শুরু করে। তাহলে ভারতীয় শিল্পকলার সাথে এই ইসলামীয় শিল্পকলার একটা সংমিশ্রণ ঘটে। এই সংমিশ্রণের মধ্য দিয়ে গড়ে ওঠে এক নতুন ধরনের শিল্পরীতি। তা এটা নিয়ে আমাদের প্রথমে ভূমিকাতে আলোচনা করতে হবে যে ইসলামের জয়যাত্রা শুরু হচ্ছে এবং সেখানে চিত্রশিল্প, ভাস্কর্য শিল্প নিষিদ্ধ, এবং তার জন্য তারা স্থাপত্য শিল্পের দিকে ঝোঁকে। এবং স্থাপত্যের ক্ষেত্রে আবার ভারতীয় যে স্থাপত্য রীতি, তারা না চাইতেও সেই স্থাপত্য রীতির সাথে একটা সংমিশ্রণ ঘটে যায় ইসলামীয় রীতি। এরপর দেখো, ইন্দো সারাসেনিক শিল্প রীতির উদ্ভব।
কিভাবে এই শিল্পরীতিটা আসছে ইন্দো সারাসেনিক। দেখো, সারাসেনিক কথাটির অর্থ হচ্ছে সিরিয়া, সিরিয়া বা মিশর, হ্যাঁ, বা আরব, এই জায়গাকার যে যাযাবর সংস্কৃতি, সেই যাযাবর সংস্কৃতিটাকে আমরা বলি সারাসেনিক সংস্কৃতি। এখন ইসলামীয় যে স্থাপত্য, সেই ইসলামীয় স্থাপত্যটা, ইসলাম তো মধ্য এশিয়ার, তা মধ্য এশিয়ার এই ইসলামী স্থাপত্য কিন্তু এই সারাসেনিক শিল্পরীতিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছিল। সিরিয়া, আরব দেশের এই শিল্প স্থাপত্যকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছিল। তাহলে সারাসেনিক কথাটির মানে হচ্ছে সিরিয়া দেশের যে যাযাবর সংস্কৃতির যে স্থাপত্য শিল্পকলা, সেটাকেই বলা হচ্ছে সারাসেনিক শিল্পরীতি। এখন ভারতে যে মুসলিম শাসকরা এসেছিলেন, তারা কিন্তু প্রথম দিকেই একেবারে প্রথমেই এই সারাসেনিক শিল্পরীতি গ্রহণ করেনি। কারণ তারা কোথা থেকে এসেছিল? তারা এসেছিল গজনি থেকে। তো গজনি ছিল পারস্য দেশের অন্তর্গত। তা পারস্য দেশের একটা আলাদা সংস্কৃতি ছিল, পারসিক শিল্পরীতি। তাই সেই পারসিক শিল্পরীতিকেই তারা অনুকরণ করে। পারস্য দেশের শাসানীয় রাজবংশ ছিল, সেই শাসানীয় রাজবংশের শিল্পকলাকে তারা অনুকরণ করে। পরবর্তী সময়ে তারা এই সারাসেনিক শিল্পরীতিকেও অনুকরণ করতে থাকে। অ্যাকচুয়ালি সারাসেনিক শিল্পরীতির মূল বৈশিষ্ট্য হচ্ছে এই যে এখানে গম্বুজ বানানো হয়, হ্যাঁ, খিলান, গম্বুজ, যেগুলো আমরা মসজিদে দেখি, সেই গম্বুজ এবং খিলান, তির্যক খিলান, হ্যাঁ, মিনার, এইগুলোকে যে তৈরি করা হয়, এগুলোকে আমরা বলি সারাসেনিক শিল্পরীতির, এগুলো হচ্ছে প্রধান প্রধান বৈশিষ্ট্য। এখন এই ভারতের এই যে মামেলুক তুর্কি সুলতানরা প্রথম দিকে সারাসেনিক শিল্পরীতি গ্রহণ করেনি, তারা পারস্য দেশীয় শিল্পরীতি গ্রহণ করেছিল, যেহেতু তারা পারস্য দেশের অন্তর্গত গজনি থেকে আসে। তা পরবর্তীকালে তারা সারাসেনিক শিল্পরীতি গ্রহণ করে এবং এই সারাসেনিক শিল্পরীতির সংমিশ্রণে তারা নতুন নতুন স্থাপনা তৈরি করতে থাকে। এখন তাদের তো কারিগর নেই, কারিগর নিয়ে তারা আসেনি, তাহলে ভারতীয় যেসব কারিগররা রয়েছে সেই সব কারিগরদের দিয়ে তাদের কাজ করতে হচ্ছে। এখন ভারতীয় কারিগররা ভারতীয় স্থাপত্য বা ভারতীয় রীতিতে তারা অভ্যস্ত, তারা কোনো জিনিস তৈরি করার সময় সে ভারতীয় রীতিরই প্রয়োগ করছে সেখানে। এই জন্য ভারতীয় যে শিল্পকলা, সেই শিল্পকলার প্রভাব কিন্তু পড়ছে এই এই যে সারাসেনিক শিল্পরীতি, এই যে ইসলামীয় শিল্পরীতি বা এই যে পারসিক শিল্পরীতির কথা বলছি, যা সুলতানা গ্রহণ করেছিলেন, এর উপরে গিয়ে পড়ছে ভারতীয় শিল্পরীতির প্রভাব। আরেকভাবে পড়ছে, কিভাবে পড়ছে না, এই যে তড়িঘড়ি করে কোনো মসজিদ বানাতে গেলে হিন্দু মন্দির দখল করে তার উপরি অংশটা ভেঙে সেখানে গম্বুজ বানানো হচ্ছে। তো উপরের অংশটা হয়তো সারাসেনিক শিল্পরীতির মডেল দেওয়া হচ্ছে বা পারসিক রীতির মডেল দেওয়া হচ্ছে, কিন্তু নিচের অংশটা তো ভারতীয় রীতি থেকে যাচ্ছে, মন্দিরের দেওয়াল থেকে যাচ্ছে ভারতীয় রীতিতে। সেই দেওয়ালে পদ্ম ফুল, স্বস্তিকা চিহ্ন, উল্টানো পদ্ম বা ঘটির চিহ্ন, ত্রিশূলের চিহ্ন, এগুলো কিন্তু থেকে যাচ্ছে। তো এইভাবে একটা সংমিশ্রণ ঘটছে ইসলামীয় রীতির সাথে, ইসলামীয় সারাসেনিক শিল্পরীতির সাথে ভারতীয় শিল্পরীতির একটা সংমিশ্রণ ঘটছে। এবং এই সংমিশ্রণের ফলে নতুন যে শিল্পরীতির উদ্ভব হচ্ছে, তাকে শিল্প বিশেষজ্ঞ জেমস ফার্গুসন, ইংল্যান্ডের, তিনি বলছেন ইন্দো সারাসেনিক শিল্পরীতি বা বলছেন ইন্দো ইসলামীয় শিল্পরীতি। তো এই যে সংমিশ্রণের কথা আমি বলছিলাম, এই সংমিশ্রণটা কিন্তু একদিনে হয়নি। ডক্টর সতীশ চন্দ্র বলছেন যে এই সংমিশ্রণটা চলেছে বহুদিন ধরে, নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই সংমিশ্রণ ঘটে। তাই যাই হোক, এই সংমিশ্রণের মধ্যে দিয়ে এই ইন্দো সারাসেনিক শিল্পরীতির উদ্ভব হয়, যেটা এই হিন্দু সারাসেনিক শিল্পরীতির কথা প্রথম মুখে উচ্চারণ করছেন জেমস ফার্গুসন। অনেকে আবার এই শিল্পরীতিটাকে পাঠান শিল্পরীতি বলছেন, যেহেতু পাঠান, মুঘল পাঠানের যে ব্যাপারটা আছে, আফগানিস্তান থেকে অনেক মুসলিম বা ইসলামিক কালচার এসেছিল পারস্য দেশ থেকে, তাই অনেকে একে বলছেন যে ইন্দো পাঠান শিল্পরীতি। অবশ্য ভারতীয় যদি শিল্প বিশেষজ্ঞ রয়েছেন সেই আনন্দ কুমার স্বামী এই মতের তীব্র বিরোধিতা করছেন। তাহলে এই পয়েন্টে আমরা কি আলোচনা করলাম, যে ইন্দো সারাসেনিক শিল্পরীতির উদ্ভব কিভাবে এলো, এই শিল্পরীতিটা মানে সিরিয়া দেশের শিল্পকলা, সেটা ভারতীয় মামেলুক সুলতানা গ্রহণ করছে, করে তার সাথে আবার পারস্য দেশের যে শাসানিক রাজবংশ, সেই বংশের যে শিল্পকলা, তার একটা সংমিশ্রণ ঘটছে, আবার এই দুটোর সাথে ভারতীয় শিল্পকলার একটা সংমিশ্রণ ঘটে তৈরি হচ্ছে এই ইন্দো সারাসেনিক শিল্পরীতি। এই কোশ্চেনটা, এই যে সুলতানি যুগের স্থাপত্য শিল্প নিয়ে আলোচনা করতে গেলে এই জায়গা কিন্তু খুব ভালো করে আলোচনা করতে হবে, কারণ এই স্থাপত্য রীতির প্রধান বৈশিষ্ট্যটাই হচ্ছে এই সারাসেনিক শিল্পরীতি, এবং সেটা কি, কিভাবে উদ্ভব হলো, সে প্রসঙ্গ কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। এর পরের যে পয়েন্টটা খুব বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বলতে এই সারাসেনিক শিল্পরীতির বৈশিষ্ট্য। তো
তো বৈশিষ্ট্যের কথা আমি আগেই বলেছি যে এই ইন্দো সারাসেনিক শিল্পরীতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তির্যক খিলান, গম্বুজ মিনার বা গম্বুজের নিচে 8 কোণা বিশিষ্ট হলঘর এগুলো তৈরি করা। তা এইগুলো সুলতানি যুগের সুলতানরা তাদের যে স্থাপনা যেগুলো তৈরি হয়েছিল বিভিন্ন মসজিদ বা স্মৃতি সৌধ সেগুলোতে তারা এগুলো অনুসরণ করেছিলেন এবং পাথর দিয়ে খিলান তৈরি করার একটা অসুবিধা, তাই তারা ইটের ব্যবহার করেছিলেন, কংক্রিটের ব্যবহার করেছিলেন। এই ইন্দো সারাসেনিক রীতির বৈশিষ্ট্য হচ্ছে এই। এবং ইন্দো সারাসেনিক শিল্প রীতির সাথে কিন্তু ভারতীয় শিল্পরীতির যে বৈশিষ্ট্য সেটা কিন্তু মাছ হয়ে গিয়েছিল। মানে যেখানে ভারতীয় শিল্পরীতির বৈশিষ্ট্য হচ্ছে পদ্মফুল, হ্যাঁ, দেওয়ালের গায়ে পদ্মফুল আঁকা বা স্বস্তিকা চিহ্ন আঁকা, ত্রিশূল আঁকা, ঘট আঁকা, এই টাইপের যেসব নমুনা সেগুলো কিন্তু ইন্দো সারাসেনিক শিল্পরীতির সাথে মিশে গিয়েছিল। সারাসেনিক শিল্পরীতির সাথে মিশে গিয়েছিল ভারতীয় শিল্পকলা। তাই ভারতীয়টাকে বলা হচ্ছে ইন্দো, এটা ভারতীয়, এটা সিরিয়া দেশের শিল্পকলা, দুটোর একটা মিক্স তৈরি হচ্ছে এবং তার ভিতর দিয়ে তৈরি হচ্ছে তার বৈশিষ্ট্যটা। যে কি কি আছে, কি কি পয়েন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি এই ইন্দো সারাসেনিক শিল্পরীতির মধ্যে। নিদর্শন, দেখো নিদর্শন বলতে ইন্দো সারাসেনিক শিল্পরীতির নিদর্শন সমগ্র এই সুলতানি যুগ ধরে যা কিছু আমরা দেখতে পাই, সুলতানি যুগে যত স্থাপত্য তৈরি হয়েছে সব কিন্তু এই সারাসেনিক শিল্পরীতিরই নিদর্শন। তো ঐতিহাসিকরা এটাকে আবার 3টি পর্বে ভাগ করেছে। টোটাল এই সুলতানি যুগের শিল্পকলার এই পর্বটাকে, মানে ইন্দো সারাসেনিক শিল্পরীতির এই টাইমটাকে ভাগ করেছেন 3টি পর্বে। প্রথম পর্বটা কোথায়? প্রথম পর্ব হচ্ছে কুতুবউদ্দিন আইবক থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত, মানে এই দাস বংশের সুলতানদের কথা বলা যায়। এরপর দ্বিতীয় পর্বটা হচ্ছে তুঘলকদের সময় এবং তৃতীয় পর্বটি সৈয়দ এবং লোদি বংশের সময় এবং বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান হয় দিল্লির পতনের পাশাপাশি। সেই আঞ্চলিক শক্তির সময়ও কিন্তু অনেক স্থাপত্য তৈরি হয়, সেটা নিয়ে তৃতীয় পর্ব। 3টি পর্ব ভালো করে বুঝতে হবে। প্রথম পর্ব কুতুবউদ্দিন থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত এই দাস বংশের সুলতানদের নিয়ে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব তুঘলক বংশের সুলতানদের নিয়ে দ্বিতীয় পর্ব, আর তৃতীয় পর্ব হচ্ছে সুলতানি যুগের শেষের দিকে যখন সৈয়দ এবং লোদিরা সিংহাসনে বসে এবং বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান হয়, বাংলাদেশ, জৌনপুর, মালব, গুজরাট, দক্ষিণ ভারত, এই সময় যেসব আঞ্চলিক শিল্পের বিকাশ ঘটে এই সময়টাকে নিয়ে বলা হচ্ছে তৃতীয় পর্ব। তা আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করবো। এরপর দেখো প্রথম পর্ব যেটা বলছিলাম যে কুতুবউদ্দিন আইবকের আমল। কুতুবউদ্দিন আইবক ভারতের প্রথম মামেলুক সুলতান। তিনি একমাত্র প্রথম যে তার বংশবদ্ধের জন্য মসজিদ নির্মাণ করার একটা প্রয়োজন অনুভব করেছিলেন এবং নিজের জন্য অট্টালিকা তৈরি করার একটা প্রয়োজন অনুভব করেছিলেন। তাই তিনি কি করলেন, মসজিদ তৈরি করার ক্ষেত্রে তিনি ওই কোয়াত উল ইসলাম, যাকে আমরা ইসলামের শক্তি বলি, কোয়াত উল ইসলাম বলে একটি মসজিদ তৈরি করেন দিল্লিতে। এখানে তিনি একটি জৈন মন্দিরকে ভেঙে, জৈন মন্দির ভেঙে এই কোয়াত উল ইসলাম বলে একটি মসজিদ তিনি তৈরি করেন তড়িঘড়ি। এবং আজমিরে 2.5 দিনকা ঝোপড়া নামে আরেকটি মন্দির মানে মসজিদ তৈরি করেন, সেটি ছিল একটি বৌদ্ধ পাঠশালা। বৌদ্ধ পাঠশালাকে ধ্বংস করে তার উপরে তিনি এটা তৈরি করেন 2.5 দিনকা ঝোপড়া। এছাড়া দিল্লির এই যে কুতুবউদ্দিন এখানে আসার আগে দিল্লিতে কিন্তু পৃথ্বীরাজ চৌহান রাজত্ব করতেন। সেটা আমরা 1191-92 সালে সেই তরাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধে আমরা জানি যে আজমির এবং দিল্লির সুলতান ছিলেন চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ চৌহান। তা পৃথ্বীরাজ চৌহান একটা দুর্গ বানিয়েছিলেন কিলা-ই-রায়পিথোরা। তা কিলা-ই-রায়পিথোরাটাকে দখল করে নেন কুতুবউদ্দিন আইবক এবং সেখানে তার নিজের রাজবাড়ি বা রাজপ্রাসাদ তৈরি করেন এবং সেখানে কোয়াউল বলে একটি মসজিদ কিন্তু তিনি সেখানে নির্মাণ করেন। তবে কুতুবউদ্দিন আইবকের জীবনের শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করা। তিনি আফগানিস্তানের উচ বলে একটি জায়গার একজন পীর বাবা ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তা তার সুফি সাধক ছিলেন তিনি। তা তার স্মৃতিতে তিনি এই কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেন, শেষ করেছিলেন পরবর্তী যিনি সুলতান হন ইলতুৎমিশ, তিনি শেষ করেন এবং আরো পরে ফিরোজ শাহ তুগলক এটার সংস্কার করেন এবং লোদি বংশের সিকান্দার লোদিও কিন্তু এটাকে সংস্কার করেন। এবং কুতুবউদ্দিন আইবকের এই যে কুতুব মিনার পৃথিবীব্যাপী যত মিনার আছে তার মধ্যে কিন্তু সব থেকে সর্বশ্রেষ্ঠ। জেমস ফার্গুসন এই কথা বলছেন। হ্যাঁ, এবং এই মিনারের যে কারুকার্য, তার গায়ে যে সর্পিল ভাবে নকশা, হ্যাঁ, এটা কিন্তু একটা অনবদ্য এবং ইসলামের একটা বিজয় স্তম্ভ বলা হয় এই কুতুব মিনারকে। তা এখানে আমরা কুতুব উদ্দিন আইবকের সময় যেসব স্থাপত্য তৈরি হয়েছিল, 2.5 দিনকা ঝোপড়া, কোয়াত উল ইসলাম, কিলা-ই-রায়পিথোরা এবং কুতুব মিনার, তো এইগুলোকে নিয়ে এখানে আলোচনা করতে হবে। এর পরের পয়েন্টে যেটা রয়েছে ইলতুৎমিশের আমল।
এর পরবর্তী সুলতান ইলতুৎমিশ ক্ষমতায় বসেন। কুতুবউদ্দিনের জামাতা ছিলেন ইলতুৎমিশ। তিনি এই কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন এবং এই ইলতুৎমিশ নিজের এবং নিজের ছেলের সমাধি ভবন কিন্তু তৈরি করে গিয়েছিলেন লাল বেলে পাথরের। হ্যাঁ, এবং তির্যক খিলান ছিল সেখানে। প্রথম দৃষ্টান্ত এটা তির্যক খিলানের। ইন্দো সারাসেনিক শিল্পরীতির প্রথম নিদর্শন, ভারতীয় নিদর্শন হচ্ছে নিজের সমাধি ভবন। এছাড়া ইলতুৎমিশ কিছু বড় বড় জলাশয় তৈরি করে গিয়েছিলেন, যে শামস ই ঈদগাহ বা হৌস ই শামস ই ঈদগাহ, জাম ই মসজিদ, এরকম বিভিন্ন কিন্তু স্থাপনা ইলতুৎমিশ তৈরি করে গিয়েছিলেন। তাই সেটা নিয়ে ইলতুৎমিশের এই পাঠে লিখতে হবে। এরপরে যারা রয়েছে দেখো আলাউদ্দিন খলজি। দেখো আলাউদ্দিন খলজির আগে যে গিয়াসউদ্দিন বলবান রয়েছেন, কিন্তু গিয়াসউদ্দিন বলবান এইসব স্থাপত্যের দিকে বেশি ঝোঁকেননি। তার এইসব সময়ও ছিল না। তিনি সাম্রাজ্যকে কন্ট্রোল করতে গিয়ে, নিয়ন্ত্রণ করার পিছনেই তার বেশি সময়টা চলেই যায়। আলাউদ্দিন খলজিও ছিলেন সাম্রাজ্যবাদী শাসক। তিনি এক বিস্তীর্ণ ভারতব্যাপী একটা সাম্রাজ্য তৈরি করেন, একাধিক যুদ্ধ করেন আলাউদ্দিন খলজি, কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু তিনি স্থাপত্যের অনুরাগী ছিলেন। তিনি কুতুব মিনারের দ্বিগুণ আর একটা বড় মিনার তৈরি করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তিনি তার মৃত্যুর কারণে তিনি সেটা করে যেতে পারেননি। তাই তিনি কি করেন, কুতুব মিনারের অনতি দূরে একটি সিঁড়ি বলে একটি জায়গায় একটা রাজধানী স্থাপন করেন, নতুন শহর নির্মাণ করেন এবং এখানেও তিনি অনেক কিছু স্থাপত্য তৈরি করেন। যেমন হৌস ই শামস বলে একটি রাজপ্রাসাদ তৈরি করেন। এখানে 1000 স্তম্ভে একটি রাজপ্রাসাদ তৈরি করেন, যাকে আমরা হাজার সিতুন বলি। একটা রাজপ্রাসাদ, যে প্রাসাদের যে স্তম্ভ বা পিলার গুলো রয়েছে সেটি 1000টা রয়েছে। 1000 স্তম্ভ বিশিষ্ট একটা বড় রাজপ্রাসাদ, 1000 সাতুন তৈরি করেন। এছাড়া আলাউদ্দিন খলজির জীবনের সব থেকে বড় স্থাপত্য নিদর্শন যেটা আলাই দরওয়াজা। হ্যাঁ, আলাই দরওয়াজা একটা বিখ্যাত একটা স্থাপত্য ভারতবর্ষে, সেটা আলাই 1311 খ্রিস্টাব্দ নাগাদ এই আলাউদ্দিন খলজি তৈরি করেছিলেন। এই বিষয়টা নিয়ে আলাউদ্দিন খলজির এই জায়গাটা কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে। এছাড়া আলাউদ্দিন খলজি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার সমাধি ভবনের পাশে জামাইত খানা মসজিদ বলে একটি মসজিদ তিনি তৈরি করেছিলেন, জামাইত খানা মসজিদ। তাহলে ইনিও কিন্তু অনেকগুলো তৈরি করেছিলেন, অনেক কিছু আলাউদ্দিন খলজি। এরপরে দেখো, তাহলে এটা গেল প্রথম পর্ব। প্রথম পর্ব পড়েছিলাম মামেলুক সুলতানদের সময়, দাস বংশের সুলতানদের সময়, কুতুবউদ্দিন থেকে আলাউদ্দিন। তা কুতুবউদ্দিন, ইলতুৎমিশ এবং আলাউদ্দিন তিনটেকে কিন্তু আলোচনা করা হলো। এরপরে দেখো যেটা রয়েছে তুগলক আমল, দ্বিতীয় পর্ব। তুগলক আমল বলতে দেখো, তুগলক আমলের প্রধান বৈশিষ্ট্য যে সুলতানরা নিজেদের নামে এক একটা করে নগর নির্মাণ করতেন তারা। যেমন গিয়াসউদ্দিন তুগলক তুগলকাবাদ তৈরি করেন। এরপরে রয়েছে মোহাম্মদ বিন তুগলক জাহান পনাহ বলে একটি নগর তৈরি করেন। এরপরে আছে ফিরোজ শাহ তুগলক ফিরোজাবাদ তৈরি করেন। ফিরোজাবাদ। এছাড়া দিল্লির কাছে তিনি তৈরি করেন ফিরোজ শাহ কোটলা বলে একটি দুর্গ। হ্যাঁ, তাছাড়া তিনি হচ্ছে দিল্লির কাছে একটি নন্দন কানন মানে একটি পার্ক বা বাগান তৈরি করেন। এছাড়াও একাধিক নগরও তিনি তৈরি করেছিলেন, জৌনপুর, হিসার ফিরুজ, ফিরোজাবাদ। হ্যাঁ, এরকম একাধিক নগর কিন্তু তৈরি করেন। তাই তুগলক বংশের বৈশিষ্ট্য হচ্ছে এই, স্থাপত্য বলতে তারা অনেক নগর তৈরি করেছিলেন। সেটা কিন্তু আমাদের এখানে এই পর্বে আলোচনা করতে হবে। এরপরে দেখো যেটা রয়েছে যে আঞ্চলিক স্থাপত্য। তা সুলতানি যুগের শেষে যখন সুলতানি সাম্রাজ্য ধ্বংসের পথে, তখন কিন্তু বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে এবং বড় বড় বিখ্যাত যেসব যে শিল্পীরা, তারা এইসব আঞ্চলিক স্তরে গিয়ে, আঞ্চলিক রাজ্যে গিয়ে তারা সেই সব জায়গায় রাজাদের পৃষ্ঠপোষকতা পান এবং সেই সব জায়গায় তারা তাদের শিল্পকর্ম তৈরি করায় মনোনিবেশ করেন। তাই কোন কোন আঞ্চলিক রাজ্য উত্থান ঘটে দেখো, বাংলাদেশের উত্থান ঘটে। বাংলাদেশের ইলিয়াস শাহী বংশ, হুসেন শাহী বংশের উত্থান ঘটে এবং তাদের সময় ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, কদম রসুল, আদিনা মসজিদ, তাঁতিপাড়া মসজিদ ইত্যাদি, মানে মসজিদ, এক লাঠি মসজিদ, এরকম অনেক মসজিদ কিন্তু তৈরি হচ্ছে এই সুলতানি যুগে। আরেকটি রাজ্যের উত্থান ঘটে, সেটা হচ্ছে জৌনপুর। জৌনপুরের যেটা আমরা দেখি যে অটোলা দেবীর মসজিদ। অটোলা দেবীর মসজিদ রয়েছে এখানে। তারপর জাম ই মসজিদ রয়েছে এই জৌনপুরে। এছাড়া রয়েছে দেখো গুজরাটে মুজফ্ফর শাহ গুজরাটকে স্বাধীন করেন এবং এই মুজফ্ফর শাহের পুত্র আহম্মদ শাহ যখন সিংহাসনে বসেন, তিনি আমেদাবাদ, যেটা আমরা আহম্মদনগর বলি, সেই আহম্মদনগর প্রতিষ্ঠা করেন এবং এখানে রানী শিপরির যে রাজপ্রাসাদ, সেটি একটা বিখ্যাত একটি স্থাপনা। এছাড়া এখানে জামি মসজিদ তৈরি করা হয়, জিঞ্জিরা মসজিদ তৈরি করা হয়, একাধিক মসজিদ কিন্তু গুজরাটে রয়েছে। এরপরে দেখো রয়েছে দক্ষিণ ভারত। তা দক্ষিণ ভারতের দুটি রাজ্য ছিল সেই সময়, একটা বাহমনি আর একটা বিজয়নগর। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে এই দুটি রাজ্যের উত্থান হয়।
তা বিজয়নগরে অনেক মন্দির তৈরি হয় আমরা জানি। বিজয়নগরের রাজারা বিভিন্ন মন্দির তৈরি করেছে, রামস্বামী মন্দির, বিঠল স্বামী মন্দির এবং একাধিক মন্দির তৈরি করে। আর বাহুমণি রাজ্যের রাজত্বকালে অনেক কিছু স্থাপত্য তৈরি হয়, যেমন চাঁদ মিনার, চার মিনার, হচ্ছে বিদরের মাহমুদ গাওয়ানের যে মাদ্রাসা সেটার কথা আমরা বলতে পারি। এছাড়া অনেক মানে একাধিক স্থাপত্য কিন্তু এখানে রয়েছে এই বাহুমণি রাজ্যে। তাই সেগুলোকে পরপর এখানে মেনশন করতে হবে। তা এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে এখানে আঞ্চলিক স্থাপত্যের একটা পর্ব, তুঘলক আমলটা একটা পর্ব, আর বাকিটা মানে কুতুবউদ্দিন, আলাউদ্দিন, ইলতুৎমিশ নিয়ে একটা পর্ব। এই তিনটি পর্বে ভাগ করা হয়েছে ইন্দো সারাসেনিক শিল্পরীতির নিদর্শনকে। এই যে নিদর্শন বলে যে পয়েন্টটা আছে, নিদর্শনের তিনটি পার্ট, কুতুবউদ্দিন, ইলতুৎমিশ, আলাউদ্দিনকে নিয়ে একটি পর্ব, তুঘলক আমলকে নিয়ে একটি পর্ব এবং আঞ্চলিক স্থাপত্য নিয়ে একটি পর্ব। আঞ্চলিক স্থাপত্য হতে বাংলা, জৌনপুর, গুজরাট, মালব, দক্ষিণ ভারত, বিজয়নগর, বাহুমণি। আর এর আগে এই ইন্দো সারাসেনিক শিল্পরীতি কিভাবে উদ্ভব হলো এবং এর বৈশিষ্ট্য নিদর্শন কি সেটা আলোচনা করতে হবে। করে এটি 750 ওয়ার্ডের মধ্যে এই নোটসটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। তাই এই নোটসটা তোমরা কিভাবে লিখবে, সেই নোটসটা 750 ওয়ার্ডে আমি এবার ওয়ান স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার, এসএসসি B2। প্রশ্ন হচ্ছে সুলতানি যুগে স্থাপত্য শিল্প সম্পর্কে আলোচনা করো, অথবা সুলতানি যুগে ইন্দো সারাসেনিক স্থাপত্যের বৈশিষ্ট্য লেখো, অথবা তুর্কো আফগান যুগে ইন্দো সারাসেনিক শিল্পরীতির বৈশিষ্ট্য লেখো। প্রশ্নমান 15। উত্তরটি তোমরা এইভাবে লিখবে: ভারতীয় স্থাপত্য রীতির ঐতিহ্যের সঙ্গে ইসলামীয় স্থাপত্য রীতির ঐতিহ্যের কিছু গুণগত পার্থক্য লক্ষ্য করা যায়। 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক দিল্লি সিংহাসনে মালিক পদে অধিষ্ঠিত হবার পর ভারতের বুকে সুলতানি শাসনের সূচনা হয়। ভারতের সুলতানি শাসন ইসলামের আইন কানুন দিয়ে শুরু হয়। ইসলাম আইনে মূর্তি নির্মাণ বেআইনি ছিল, অথচ ভারতীয় ঐতিহ্যে মূর্তি নির্মাণই শিল্পকলার প্রধান বৈশিষ্ট্য ছিল। মূর্তি নির্মাণ বা চিত্রকলা ইসলামীয় আইনে নিষিদ্ধ হলেও স্থাপত্যকলা নিষিদ্ধ ছিল না। ভারতে ইসলামের অনুপ্রবেশ বহু আগে ঘটলেও ত্রয়োদশ শতকের প্রথম লগ্নে ইসলামী শাসন শুরু হওয়ার সময় থেকে সুলতানি শাসকদের পৃষ্ঠপোষকতায় ভাস্কর্য ও চিত্রকলার পরিবর্তে স্থাপত্য শিল্পের রমরমা বৃদ্ধি পায়। ভারতের সুলতানি শাসকদের এই প্রয়াস এদেশে এক নতুন শিল্পরীতির জন্ম দেয়। শিল্প সমালোচকরা এই নতুন শিল্পরীতিকে নানা নামে চিহ্নিত করে থাকেন। সেই নামটি হচ্ছে ইন্দো সারাসেনিক শিল্পরীতি। এটা পয়েন্ট করে লিখতে হবে। দেখো এই পয়েন্টে কি বলা হচ্ছে, ইসলামীয় স্থাপত্য শিল্পের ঐতিহ্যের প্রধানত আরব ও সিরিয়া অঞ্চলকে কেন্দ্র করে আবর্তিত হয়। আরব বা সিরিয়ার শিল্পকলা শিল্পের ইতিহাসে সারাসেনিক রীতি, সারাসেনিক স্টাইল নামে পরিচিত। সারাসেন কথাটির অর্থ হল সিরিয়া, যা বা সেই অর্থে আরবের যাযাবর সংস্কৃতি। সারাসেনিক বা সারাসেনীয় রীতির মূল বৈশিষ্ট্য হল স্থাপত্যকর্মে খিলান ও গম্বুজের ব্যবহার। ভারতে ইসলামীয় স্থাপত্যকলার প্রথম পর্যায়ের সিরীয় বা সারাসেনিক স্থাপত্যকলার বৈশিষ্ট্য পূর্ণভাবে গৃহীত হয়নি। এর অন্যতম কারণ ছিল এই যে সুলতানি যুগের প্রথম দিকের মামেলুক তুর্কি শাসকদের সকলেই পার্শ্বিক অঞ্চল সন্নিহিত গজনি থেকে আসেন। তারা তাদের স্থাপত্য শিল্পের ক্ষেত্রে সারাসেনিক পদ্ধতি প্রয়োগের পাশাপাশি পার্শ্বিক রীতির প্রয়োগের গুণগ্রাহী ছিলেন। পাশাপাশি মামেলুক তুর্কিরা ভারতীয় স্থাপত্যের বৈশিষ্ট্যকে দূরে ঠেলে দিতে পারেননি। ফলে পার্শ্বিক বা সারাসেনিক পদ্ধতির সঙ্গে ভারতীয় শিল্পকলার সংমিশ্রণে এক নতুন অধ্যায় শুরু হয়। ডক্টর সতীশচন্দ্র লিখেছেন, এই সংমিশ্রণের কাজ চলেছিল দীর্ঘদিন ধরে এবং উত্থান পতনের মধ্য দিয়ে। প্রায় একই সুরে এইচ.কে. শেরওয়ানি মন্তব্য করেছেন, হিন্দু ও পার্শ্বিক তুর্কিরা একে অন্যের সাংস্কৃতিক ও ভাবাদর্শের পরিব্যাপ্তি থেকে দূরে থাকতে পারেনি। আর এই বিষয়টি ক্রমশ স্থাপত্য শিল্প সাহিত্যে দৃঢ়ভাবে প্রকটিত হয়। ধর্মীয় বাধ্যবাধকতা তথা ভৌগোলিক প্রয়োজন মেটাতে এই দুই ভিন্ন ধর্মী শিল্পরীতির সমন্বয় প্রচেষ্টা। শিল্প সমালোচকদের মধ্যে জেমস ফার্গুসন প্রথমে এর নাম দেন ইন্দো সারাসেনিক বা ইন্দো সারাসেনীয় রীতি। তার মতে এই রীতি আসলে ছিল ইসলামীয় স্থাপত্য রীতির ভারতীয় সংস্করণ। কিন্তু আর্নেস্ট হ্যাভেল মনে করেন, ভারতীয় স্থপতিরা যেহেতু এই সমস্ত স্থাপত্য কর্মের সঙ্গে যুক্ত ছিলেন, তাই এ সময়ের ইসলামী স্থাপত্য কর্মের আত্মা ও দেহটি ছিল ভারতীয়। স্যার জন মার্শাল লিখেছেন, সুলতানি যুগের স্থাপত্য কর্মকে ইন্দো সারাসেনিক রীতি আখ্যা না দিয়ে ইন্দো ইসলামিক বা ইন্দো ইসলামীয় রীতি বলা সঙ্গত। কেন এই রীতি শুধুমাত্র ইসলামীয় রীতির ভারতীয় সংস্করণ ছিল না, তাই একই সঙ্গে ছিল হিন্দু, জৈন, বৌদ্ধ শিল্পরীতির সঙ্গে ইসলামীয় অভিযানবাহিত মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, এমনকি উত্তর আফ্রিকার মিশরীয় রীতির এক অভূতপূর্ব সমন্বয়। ইন্দো সারাসেনিক রীতিকে কোনো শিল্পবোদ্ধা পাঠান স্থাপত্য রীতি আখ্যা দিতে চান। কেউ কেউ আবার এই রীতিকে নবাগত ইসলামীয় রীতি হিসেবে চিহ্নিত করেন। এ ধরনের নামকরণের পেছনে সব সময় যুক্তিসিদ্ধ বিবেচনা পরিচয় পাওয়া যায় না। উদাহরণস্বরূপ ভারতীয় শিল্পরীতির সঙ্গে ইসলামীয় শিল্পরীতির এই সংমিশ্রণকে পাঠান স্থাপত্য রীতি আখ্যা দেওয়া
কে অধ্যাপক সরস্বতী কুমার সরস্বতী মেনে নিতে পারেননি। পরের পয়েন্ট দেখো, ইন্দো সারাসেনিক স্থাপত্যের বৈশিষ্ট্য। ভারতে মামেলুক তুর্কি সুলতানদের শাসনকালের শুরুতে নতুন ইসলামীয় স্থাপত্য রীতি হিসাবে ইন্দো সারাসেনিক স্থাপত্য রীতির রাতারাতি উদ্ভব ঘটেনি। মুসলিম শাসকরা দ্রুত ও অল্প খরচে তাদের বাসগৃহ উপাসনা স্থল গড়ে তোলার জন্য প্রথম দিকে এদেশের জৈন, বৌদ্ধ ও হিন্দু মন্দির বা অট্টালিকাগুলিকে বেছে নেন। তারা তাদের রুচি অনুযায়ী এগুলিকে ইসলামীয় তথা সারাসেনীয় স্থাপত্য রূপ দেওয়ার জন্যই এগুলির সামান্য পরিবর্তন করেন মাত্র। তুর্কি শাসকদের নির্দেশে ভারতীয় মন্দির বা অট্টালিকাগুলিকে ইসলামীয় তথা পার্শ্বিক শিল্পরীতির রূপ দেওয়ার সময় দেশীয় কারিগররা নিজেদের ভাবাবেগে চিরাচরিত ভারতীয় শিল্পরীতির অনুপ্রবেশ ঘটান। উদাহরণস্বরূপ পার্শ্বিক রীতির বৈশিষ্ট্য হিসাবে এদেশীয় কারিগররা লতা পাতার সর্পিল নকশা রচনা করতে গিয়ে ভারতীয় রীতির অন্যতম মাধ্যম হিসাবে পদ্মফুল, স্বস্তিকা, ঘণ্টাকৃতি রচনাতেও সক্রিয় হয়ে ওঠেন। ডক্টর রমিলা থাপার মনে করেন ইসলামীয় রীতির সঙ্গে হিন্দু বৌদ্ধ স্থাপত্য রীতির প্রাথমিক মেলবন্ধন ঘটানোর ক্ষেত্রে ভারতীয় কারিগরদের ভূমিকা অস্বীকার করা যায় না। তুর্কি শাসকরা এদেশে স্থাপত্য নির্মাণের যে সারাসেনিক বা পার্শ্বিক রীতির আমদানি ঘটান তার প্রধান বৈশিষ্ট্য হিসেবে খিলান, তির্যক খিলান, মিনার, গম্বুজ, গম্বুজের নিচে আটকোনা বিশিষ্ট বড় হলঘর নির্মাণ গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়। একই সঙ্গে স্থাপত্য নির্মাণে এই প্রথম কংক্রিট পদ্ধতি ব্যবহার শুরু হয়। পাথর দিয়ে খিলান নির্মাণে অসুবিধাজনক ছিল। পার্শ্বিক স্থপতিরা এক্ষেত্রে ইট ব্যবহার করে খিলান নির্মাণকে অনেক বেশি সুবিধাজনক অবস্থান গ্রহণ করেন। পয়েন্ট দেখো, ইন্দো ইসলামীয় স্থাপত্য রীতির নিদর্শন। সুলতানি আমলে ইন্দো ইসলামী স্থাপত্য রীতির সূচনা ও বিকাশ পর্বকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়। এর প্রথম পর্যায়টি ছিল কুতুব উদ্দিন আইবক থেকে শুরু করে খলজিদের আমল পর্যন্ত লাহোর, দিল্লি, আজমিরে নির্মিত স্থাপত্যকর্ম। দ্বিতীয় পর্যায়টি ছিল তুগলকদের আমলে স্থাপত্যকর্ম। তৃতীয় পর্যায়টি ছিল দিল্লি সুলতানির পতন ক্রিয়া সূত্রে সৈয়দ ও লোদি সুলতানদের পৃষ্ঠপোষকতা সহ আঞ্চলিক স্তরের স্থাপত্যকর্ম। এখানে কে রে? পয়েন্ট, কুতুবুদ্দিন আইবকের আমল। কুতুবুদ্দিন আইবক প্রথম সুলতান যিনি তার বংশবদ্ধের জন্য বসতি স্থাপন সহ মসজিদ নির্মাণে হাত দেন। তিনি প্রথম সুলতান যিনি এদেশের মন্দির ও অট্টালিকাগুলির পরিবর্তন সাধন করে মসজিদ ও বসতি স্থাপনে তৎপর হন। তার আমলে দুটি প্রাচীন স্থাপত্য নিদর্শন হল কুয়াতুল ইসলাম বা কুয়াউল, কথাটির অর্থ হলো ইসলামের শক্তি, ও আড়াই দিনকা ঝোপড়া নামক দুটি মসজিদ। প্রথমটি একটি জৈন মন্দির ভেঙে দিল্লিতে এবং দ্বিতীয়টি একটি বৌদ্ধ মঠ তথা সংস্কৃত পাঠশালা ভেঙে আজমিরে নির্মিত হয়। স্থাপত্যটির ইসলামীয় বৈশিষ্ট্য তুলে ধরার জন্য এর প্রার্থনা কক্ষের সামনে একটি 5 দরজার স্থাপত্যকর্ম গড়ে তোলা হয়। কুতুবুদ্দিন দিল্লি দখল করার পর কিলা ই রায়পিথোরা নামক তৃতীয় পৃথ্বীরাজ চৌহান নির্মিত দুর্গ দখল করেন এবং সেখানে কুয়াউল মসজিদ নির্মাণ সহ নিজের জন্য প্রাসাদ রাজি গড়ে তোলেন। স্থাপত্যকর্মে তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল কুতুব মিনার নির্মাণ আরম্ভ করা। এর নির্মাণ কাজ শেষ করেন ইলতুৎমিশের আমলে শেষ হয়। অনেকে মনে করেন কুতুব মিনার আসলে ছিল ইসলামের বিজয় স্তম্ভ। এই মিনারের নির্মাণ কৌশল বর্ণনা করতে গিয়ে ডক্টর সতীশ চন্দ্র লিখেছেন, কুতুব মিনার নানা কারণে অদম্য। এই সৌধের যাবতীয় প্যানেল সহ মিনারে ব্যবহৃত লাল বেলে পাথর ও মার্বেলের ব্যবহার, পাজরের মতো মিনারের বক্রাকৃতি বৈশিষ্ট্য প্রভৃতি সবকিছুই সার্থক স্থাপত্য শিল্পের পরিচায়ক। জেমস ফার্গুসন তার দ্য হিস্ট্রি অব দ্য আর্কিটেকচার নামক গ্রন্থে বলেছেন, বিশ্বব্যাপী মিনারগুলির মধ্যে এটি ছিল চরম উৎকর্ষের উদাহরণ। পয়েন্ট, ইলতুৎমিশের আমল। ইলতুৎমিশের আমলে একাধিক স্থাপত্যের সন্ধান পাওয়া যায়। এ ব্যাপারে জীবিতকালেই তিনি নিজের এবং ছেলের জন্য 1235 খ্রিস্টাব্দে সমাধিসৌধ নির্মাণ করেন। ভারতীয় ভূখণ্ডে তা ছিল প্রথম তির্যক খিলান পদ্ধতির উদাহরণ। বাইরের দেওয়াল তৈরি হয় ভারী খয়েরি রঙের গ্রানাইট পাথর দিয়ে, একই সঙ্গে লাল বেলে পাথরের ব্যবহার সৌধটিকে রঙিন ও প্রাণবন্ত করে তুলেছে। ইলতুৎমিশের আমলে অন্যান্য স্থাপত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য হল শামসি ঈদগাহ, হৌসি শামসি ঈদগাহ, জামি মসজিদ প্রভৃতি। পয়েন্ট, আলাউদ্দিন খলজির আমল। দেখো এখানে বলা হচ্ছে, গিয়াসুদ্দিন বলবান স্থাপত্য কর্মের পৃষ্ঠপোষক ছিলেন না, তবে আলাউদ্দিন খলজি সাম্রাজ্যবাদী মানসিকতার পাশাপাশি স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক হিসাবে সুনাম অর্জন করেন। তিনি কুতুব মিনারের কাছে কুতুব মিনারের দ্বিগুণ উচ্চতার আরেকটি মিনার গড়ে তোলার তৎপর হন, কিন্তু মৃত্যুর কারণে তার সেই আশা অপূর্ণ থেকে যায়। তার আমলে শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি ছিল আলাই দরওয়াজা নির্মাণ। শিল্প সমালোচকগণ এই স্থাপত্য কীর্তিটিকে ইসলামীয় স্থাপত্যের রত্ন সম্ভার বলে আখ্যা দিয়েছেন। এই স্থাপত্যটিতে কারিগরদের বৈজ্ঞানিক জ্ঞানের পরিচয় পাওয়া যায়। তার আমলে অন্যতম স্থাপত্য কীর্তি হিসাবে কুতুব মিনারে অনতি দূরে সিঁড়ি নামক স্থানে দিল্লির এক নগর ও নতুন রাজধানী গড়ে তোলার প্রয়াস লক্ষ্য করা যায়। এখানকার স্থাপত্যের অন্যতম উদাহরণ হল 1000 স্তম্ভ বিশিষ্ট এক মনোরম প্রাসাদ। প্রাসাদটির মহল হাজার সাতুন নামে পরিচিত ছিল। এখানে তিনি গড়ে তোলেন হৌসি খাস বা হৌসি ইলাহি নামক রাজপ্রাসাদ। তার আমলে সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার দরগার কাছে জামাইত খানা নামে একটি মসজিদ নির্মিত হয়। শিল্প সমালোচকরা মনে করেন এটি ছিল ভারতে ইসলামীয় স্থাপত্য রীতির প্রথম সার্থক নিদর্শন। পরের পয়েন্ট দেখো, তুঘলক আমল। তুঘলক আমলে বলা হচ্ছে,
তুগলক সুলতানের আমলে স্থাপত্যকর্মের প্রায় সবই উদাহরণই হলো নিজ নিজ নামে সৌধরাজি বিজারিত নগর নির্মাণ। উদাহরণস্বরূপ গিয়াসুদ্দিন তুগলকের আমলে দিল্লিতে তুগলকাবাদ নামক নগর নির্মিত হয়। মোহাম্মদ বিন তুগলকের আমলে নতুন নগর হিসেবে জাহাপনার উদ্ভব ঘটে। ফিরোজ তুগলকের আমলে স্বতন্ত্র নগর হিসেবে দিল্লিতে সিঁড়ির কাছে ফিরুজাবাদ প্রতিষ্ঠিত হয়। এছাড়া তার উদ্যোগে ফতেবাদ, হিসার ফিরুজ, জৌনপুর প্রভৃতি নতুন নতুন নগর গড়ে ওঠে। তার আমলে সামরিক দুর্গ হিসেবে ফিরুজ শাহ কোটলা দুর্গ স্থাপিত হয়। দিল্লির প্রমোদ কানন হিসেবে তিনি হৌসখানা প্রতিষ্ঠা করেন। কালান ও খিরকি মসজিদ তার আমলের অন্যতম স্থাপত্য কীর্তি। এবার তৃতীয় পর্ব মানে আঞ্চলিক স্থাপত্য। দেখো, সুলতানি আমলে পতন সূত্রে বিভিন্ন প্রাদেশিক স্বাধীন শাসনের সূত্রপাত লক্ষ্য করা যায়। আঞ্চলিক স্থাপত্যের প্রশ্নে বাংলাদেশ, জৌনপুর, গুজরাট, মালব, দক্ষিণ ভারতের বাহমনি ও বিজয়নগরের উল্লেখযোগ্য নিদর্শনের সাক্ষ্য বহন করে। বাংলায় ইন্দো ইসলামীয় স্থাপত্য রীতির অন্যতম উদাহরণ হলো পান্ডুয়ার আদিনা মসজিদ, একলাখি মসজিদ, গৌড়ের দাখিলি দরওয়াজা, কদম রসুল, বড় সোনা, ছোট সোনা মসজিদ, লোটন মসজিদ প্রভৃতি। জৌনপুরের আঞ্চলিক স্থাপত্যের অন্যতম উদাহরণ হলো অটলা দেবী মসজিদ, জামি মসজিদ, লাল দরওয়াজা মসজিদ প্রভৃতি। গুজরাটের সুলতান আহমদ শাহ নিজ নামে আহমদাবাদ নগর স্থাপন করেন। এখানকার জামি মসজিদ এ সময়ের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। এ সময়ের আর এক স্থাপত্য কর্ম হিসেবে রানী শিপরির স্মৃতিসৌধটি শিল্প সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে। জেমস ফার্গুসন এই সৌধটিকে স্থাপত্য শিল্পের এক বিশেষ রত্ন সম্ভার বলে উল্লেখ করেছেন। এখানকার তিন দরওয়াজা নামক তোরণটিও এই যুগের ইন্দো ইসলামীয় স্থাপত্যের সাক্ষ্য বহন করে। সুলতানি যুগের আঞ্চলিক স্থাপত্য শিল্পের মধ্যে মালবের অন্তর্গত মান্ডুর জামি মসজিদ, হিন্দুলা মহল, জাহাজ মহল, বাজবাহাদুর ও রূপমতির প্রাসাদ ইন্দো ইসলামীয় স্থাপত্য রীতির অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। জন মার্শাল মান্ডুর স্থাপত্য শিল্পের প্রশংসা করে লিখেছেন, এগুলি ছিল জীবন্ত ও উদ্দেশ্যমূলক, কল্পনা ও বাস্তব এখানে মিলেমিশে একাকার। এবং একটা শেষ প্যারা দেখো, দক্ষিণ ভারতের উপর এখানে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে আলোচ্য সময়ে দক্ষিণ ভারতে প্রাণকেন্দ্র বিজয়নগরের একাধিক আঞ্চলিক স্থাপত্য কলায় পার্শ্বিক রীতির পাশাপাশি ভারতীয় স্থাপত্যের সমন্বয় রেখা বিশেষভাবে লক্ষ্য করা যায়। প্রকৃতপক্ষে এখানকার স্থাপত্য শিল্প সুলতানি যুগে দক্ষিণী রীতি নামেই বেশি পরিচিত। এখানকার স্থাপত্য কলার অন্যতম উদাহরণ হলো গুলবর্গা জামি মসজিদ, দৌলতাবাদের চাঁদ মিনার, বিদরের মাহমুদ গাওয়ানের মাদ্রাসা, ষোলথাম্বা মসজিদ এবং বাহমনি রাজ্যটির ক্ষেত্রে দক্ষিণী রীতি আরো বেশি করে লক্ষ্য করা যায় জাঞ্জিরি মসজিদ, আন্ডু মসজিদ, হাউস কাটরা, চার মিনার প্রভৃতি স্থাপত্য কর্মে। তো এই ছিল তুর্কো আফগান যুগের ইন্দো সারাসেনিক শিল্পরীতির বৈশিষ্ট্য বা সুলতানি যুগের স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্য। 15 নম্বর। এর পরে যে প্রশ্নটি তোমাদের রয়েছে সাজেশনে, যে গান্ধার শিল্পরীতির বৈশিষ্ট্য বা হরপ্পা শিল্পরীতির বৈশিষ্ট্য, তার ভিডিও নিয়ে আমি এর পরবর্তীতে ভিডিও লেকচার ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে। ততক্ষণে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবে।